নমস্কার, আমি রণদীপ। আজকের ভিডিওতে একটা বাংলা ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো। সম্প্রতি হইচইয়ে মুক্তি পেয়েছে নির্ঝর মিত্র পরিচালিত ডাইনি। আজকের ভিডিওতে সেই সিরিজটি নিয়েই কথা হবে। বাংলায় সারভাইভাল জনের সিনেমা বা সিরিজ সেই অর্থে খুব একটা হয়নি। তার মধ্যে উল্লেখযোগ্য ব্যতিক্রম এবং উজ্জ্বল নাম হয়ে থাকবে নির্ঝর মিত্রের এই সিরিজ। আমি এই সিরিজটির এডিটিং স্টাইল, ক্যামেরা ট্রিটমেন্ট, স্টেজিং, ব্লকিং, রঙের ব্যবহার প্রভৃতি বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব কি করে এই সিরিজটি সারভাইভাল জনের একটা আদর্শ উদাহরণ হয়ে থাকে। আগেই বলে দিই, এই ভিডিওতে বিস্তর স্পয়লার রয়েছে, কাজেই আগে সিরিজটা দেখে নিয়ে তারপর ভিডিওটা দেখাই বাঞ্ছনীয়। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের কথাবার্তা। মাল্টিপল ক্যারেক্টার সম্বলিত সারভাইভাল গল্পগুলোয় মূল বিষয়টা এক থাকে। কতকগুলো আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ডের লোক তারা এক জায়গায় এসে আটকে পড়ে অথবা বন্দি হয়। বাইরে বেরোনোর কোনো উপায় থাকে না, আবার ঘরে বসে থাকলেও বিপদ বাড়বে। পালানোর প্রবল তাগিদে মানুষ তাদের প্রিমিটিভ স্টেটে ফিরে যায়। মরালস, ভ্যালুজ, এথিক্স এগুলো খসে পড়ে। সারভাইভাল জনের গল্পে ছোট ছোট গোষ্ঠী তৈরি হয়। প্রত্যেকেই নিজের সুবিধে মতো এক একটা গোষ্ঠীতে ভিড়ে যান এবং বেরোনোর কাজটাতে তারা একে অপরকে সাহায্য করেন। কাজেই সারভাইভাল জনের গল্প যদি মানুষের আদিম প্রবৃত্তিটাকে দেখায়, তাহলে তার পাশাপাশি মানুষের যে মানবিক দিক, ইমোশনাল সাইড, সেটাকেও ফুটিয়ে তোলে। ডাইনি সিরিজেও আমরা দেখতে পাবো বোন লতাকে খুঁজতে খুনিয়াবাড়ি বলে একটা জায়গায় যখন পাতা আসে, তখন দেখে গ্রামের নদীর ধারে ডাইনি সন্দেহে তার বোন লতাকেই পুড়িয়ে মারা হচ্ছে এবং সেই পোড়ানোর কাজে মদত যোগাচ্ছে জানগুরু বা গোষ্ঠীর প্রধান। লতাকে কোনো মতে ওখান থেকে উদ্ধার করে যখন স্থানীয় হাসপাতালে তারা নিয়ে আসে, তখন জানগুরু উস্কানিতে স্থানীয় বাসিন্দারা ওই হাসপাতাল ঘেরাও করে ফেলে। উন্মত্ত মব এবং প্রত্যেকেরই হাতে কোনো না কোনো অস্ত্র রয়েছে। অতএব ওই হাসপাতালের ভেতরে আটকা পড়েন পাতার ড্রাইভার বাদশাহ, ওখানকার যে ডাক্তার, নার্স এরা, এবং অবশ্যই আহত লতা। অতএব সিরিজের গল্পটি আদর্শ সারভাইভাল গল্প হয়ে ওঠে। সিরিজটি শুরু থেকে শেষ অবধি তার স্টেজিং এবং ব্লকিংয়ের মাধ্যমে সারভাইভাল জোনের যে টেনশন থাকে, ক্লস্ট্রোফোবিয়া থাকে, সেইটা ফুটিয়ে তুলতে জিইয়ে রাখতে সক্ষম হয়েছে। আমি গোড়াতেই এই সিরিজের স্টেজিং এবং ব্লকিং নিয়ে কয়েকটা কথা বলি। স্টেজিং ব্লকিং কাকে বলে তা নিয়ে আগের কয়েকটি ভিডিওতে সবিস্তারে বলেছি, তাও এই ভিডিওতে সংক্ষেপে বলে রাখি। পর্দায় অভিনেতাদের কিভাবে প্লেস করা হচ্ছে, অভিনেতাদের এবং অন্যান্য অবজেক্টের অবস্থানের সাপেক্ষে ক্যামেরা কোথা থেকে কোথায় যাচ্ছে, কীরকম অবস্থান নিচ্ছে, এই গোটা বিষয়টাকে বলা হয় স্টেজিং এবং ব্লকিং। কাকে কিভাবে দেখতে পাচ্ছি তার ভিত্তিতে আমরা একটা চরিত্রকে জাজ করি এবং স্টেজিং ও ব্লকিংয়ের মাধ্যমে গল্পে কোন চরিত্র কোথায় দাঁড়িয়ে আছে, কার হাতে কতটা ক্ষমতা, এই সবটুকু ফুটিয়ে তোলা যায়। বুদ্ধি করে ব্যবহার করতে পারলে স্টেজিং এবং ব্লকিংয়ের মাধ্যমে প্রচুর ভিজুয়াল এবং সাইকোলজিক্যাল লেয়ার তৈরি করা সম্ভব। ডাইনির স্টেজিং আর ব্লকিংকে উল্লেখযোগ্য বলছি কেন? লক্ষ্য করলে দেখবেন ডাইনি সিরিজে নির্মাতারা শুরু থেকে শেষ অবধি বারবার চরিত্রদের একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে দেখান। কখনো দরজা, কখনো জানালার ফ্রেম, কখনো করিডোরের ব্যারিকেড। চরিত্রদের এরকম বিভিন্ন ফ্রেমের মাধ্যমে দেখালে একটা ক্লস্ট্রোফোবিয়া তৈরি হয়। সিরিজটি তো আসলে কতকগুলো বন্দিদশার কথা বলেছে। একটা গোটা গ্রাম কুসংস্কারের জালে বন্দি, জাঙ্গুরুর কথার জালে বন্দি, পাশাপাশি আক্ষরিক অর্থে একদল মানুষ হাসপাতালে বন্দি। অতএব এই বন্দিত্বটা ফুটে ওঠে ভিজুয়ালেও। যখনই আমরা এরকম চরিত্রদের কোনো না কোনো ফ্রেমে বন্দি অবস্থায় দেখতে পাই, আমাদের মনে ক্লস্ট্রোফোবিয়া জাঁকিয়ে বসে। মনে হয় কখন এই বন্দিদশা ভেঙে চরিত্ররা বেরিয়ে যাবে, আমরা সেই মুহূর্তটার জন্য অপেক্ষা করি। এই আর্জটা তৈরি হয় ভিজুয়ালে বারবার এরকম প্যাটার্ন ব্যবহার করার জন্যই। অতীতে আমরা বহুবার দেখেছি যখন নির্মাতারা বিভিন্ন ভিজুয়াল প্যাটার্ন পর্দায় ব্যবহার করেন, তখন একটা অসহ্য সাসপেন্সের অনুভূতি
দম বন্ধ করা টেনশন দর্শকের মনে জাঁকিয়ে বসে। এই গল্পে সারভাইভাল জনের টেনশন আরও জাঁকিয়ে বসেছে এই ভিজুয়াল প্যাটার্নগুলোর জন্যই। এবার আমরা এই সিরিজটির ভিজুয়াল ক্লস্ট্রোফোবিয়ার দিকে একটু তাকাই। আপনারা গোটা সিরিজের ইমেজে খুব একটা নেগেটিভ স্পেস দেখতে পাবেন না। একটা ফ্রেমে চরিত্র বা কোনো বস্তু যতটুকু জায়গা দখল করে থাকে তাকে বলে পজিটিভ স্পেস, আর বাকি শূন্য অংশটুকুকে বলা হয় নেগেটিভ স্পেস। নেগেটিভ স্পেস বেশি থাকলে পর্দায় চোখ ঘোরানোর একটা পরিসর মেলে, মোটামুটি চোখ একটা স্বাধীনতা পায়। কিন্তু ফ্রেমে যদি চরিত্রের ভিড় থাকে বা ফ্রেমটি যদি অবজেক্টে ঠাসা হয়, তাহলে সেই ফ্রেম থেকে একটা বদ্ধতা জন্ম নেয়, একটা টেনশন তৈরি হয়, একটা দম বন্ধ করা পরিস্থিতি তৈরি হয়। যেমন সাইকোতে প্রথমবার যখন মারিয়ান ক্রেইন বেটসের পার্লারে যায়, তখন আমরা দেখতে পাই সেই পার্লারে জিনিসপত্র ঠাসা, একটা শ্বাসরোধী পরিস্থিতি তৈরি হয়। এছাড়াও বেটসের ছিল জিনিসপত্র স্টাফ করে প্রিজার্ভ করার একটা মানসিক রোগ। এই ঘরটায় সেই রোগটারও একটা আভাস পাওয়া যায়। সে যেন নানান জিনিসপত্র ঠেসে ঢুকিয়ে তার ঘরটাকেও স্টাফ করে ফেলেছে। আবার সেই দৃশ্যেই হিচকক এমন ব্লকিং রাখেন, স্টাফড পাখিদের সঙ্গে একটা জ্যামিতিক কোণে নরম্যান বেটসকে বারবার দেখতে পাওয়া যায়। বোঝা যায় তার মধ্যে একটা আদিম জান্তব প্রবৃত্তি আছে। এই পাখিগুলো আর 5টা ট্রফি নয়, এদের মধ্যে একটা গূঢ় রহস্য আছে। সব মিলিয়ে ঘরটা ক্লস্ট্রোফোবিক আর রহস্যময় হয়ে ওঠে। ডাইনির মেকাররা ইমেজে নেগেটিভ স্পেস কমিয়ে দেন। বারবার ক্যামেরা আর পর্দায় থাকা মূল চরিত্রের মাঝখানে অন্য চরিত্র বা অবজেক্টকে ঢুকিয়ে দেন। মানুষের মুখের ওপরে রিফ্লেকশন ব্যবহার করেন। পর্দায় মাঝে মাঝেই প্রচুর এলিমেন্ট ঠেসে দেন। ফলত দর্শক এই বদ্ধতায় হাঁপিয়ে ওঠে, কনক্লুশনের দিকে এগোতে চায়। চরিত্ররা বন্দিদশায় যেরকম অসহায়, সেই অপারগতা পর্দার গণ্ডি ছাড়িয়ে দর্শকের মনেও সঞ্চারিত হয়। এর পাশাপাশি আরেকটা ব্যাপার লক্ষণীয়, সিনেমাটোগ্রাফার তুর্য ঘোষ এই সিরিজে খুব বেশি ওয়াইড শটের দিকে যাননি। মিড ক্লোজ আপ, টাইট ক্লোজ আপ যখন আমরা দেখছি, এই ক্লস্ট্রোফোবিয়াটা আরও চাগাড় দেয়। এটাই বারবার বলতে চাইছি, কখনো ফ্রেমে নানা রকম প্যাটার্ন ব্যবহার করার জন্য, কখনো শর্ট অ্যাঙ্গেলের জন্য, কখনো ফ্রেমটাকে স্টাফি করে দেওয়ার জন্য সারভাইভাল জনের টেনশনটা দর্শকের মনে আরও জাঁকিয়ে বসে। এই সিরিজে অনেকগুলো স্তর রয়েছে। যেমন একটা ইকোফেমিনিস্ট নোশন আপনারা দেখতে পাবেন। ইকোফেমিনিজম কাকে বলে? সহজে বলি, ইকোফেমিনিজম বলে মানুষ উন্নয়নের নামে, সভ্যতার নামে প্রকৃতির ওপর যেভাবে তুমুল নিপীড়ন চালিয়েছে, ঠিক একইভাবে পুরুষতন্ত্র সিস্টেমেটিকভাবে নারীদের ওপর অত্যাচার চালিয়ে এসেছে। নিপীড়িত হওয়ার নিরিখে মিশে গেছে নারীরা এবং প্রকৃতি। অতএব ফেমিনিজম এবং এনভায়রনমেন্টালিজম এই দুটো শাখা এসে মিশে যায় ইকোফেমিনিজমে। এবার আমরা যদি এই গল্পের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো এক বোনের নাম এখানে লতা, আরেক বোনের নাম পাতা। লতার নামটার মধ্যেও খুব বুদ্ধিমত্তার প্রয়োগ রয়েছে। সে তো ছোট থেকেই অন্য পরিবারের আশ্রয়ে বেড়ে উঠেছে। যেভাবে লতানে গাছ অন্য গাছকে ধরে বড় হয়, দুই বোনের নামের মধ্যেই গাছের রেফারেন্স আছে। এবং এদের ওপর অত্যাচার চালায় তাদের টি এস্টেট মালিক বাবা, যে কিনা আদ্যন্ত পেট্রিয়ার্কাল একজন ব্যবসায়ী। সেই লোকটা একদিকে প্রকৃতির উপাদান নিয়ে ব্যবসা করছে, ঘরের মধ্যে দুই মেয়েকে শাসনে শাসনে ব্যতিব্যস্ত করে রাখছে। অর্থাৎ এই সিরিজে নির্যাতনকারীদের একজন হলেন পুঁজিপতি এবং আরেকজন গোষ্ঠীর প্রধান। অর্থাৎ তাঁরা নিজ নিজ সমাজে উঁচু শ্রেণীর মানুষ এবং এই দুজনের সেক্সুয়াল আইডেন্টিটি হলো পুরুষ। এবং নিপীড়িতরা হন মহিলা এবং তাঁরা হয়ে থাকেন নিস্তেজ হয়ে আসা প্রকৃতির প্রতীক। মনে রাখতে হবে, এই সিরিজে বিটুইন দ্য লাইন্সে উত্তরবঙ্গের বন্ধ হয়ে আসা চা বাগানগুলোর প্রসঙ্গও এসেছে। আবার মেকাররা বিভিন্ন থিমকে এক্সপ্লোর করার পাশাপাশি এই সিরিজে অনেকগুলো ভিজুয়াল মেটাফোরও তৈরি করেছেন। যেমন সন্তোষের বাড়িতে মড়ক লাগার পর ক্যামেরা ওপর থেকে নেমে এসে উঠোনের তুলসী মঞ্চে শুকিয়ে আসা তুলসী গাছটিকে দেখায়। আবার মুনিয়া ও তার সাঙ্গপাঙ্গরা যখন লতার ওপর তুমুল অত্যাচার করে, তারপর ক্যামেরা ঘরের বাইরে আবার ওই তুলসী গাছটিকে একই রকম শটে দেখায়, এবার শুকিয়ে গাছটা বাদামি হয়ে গেছে। সংসারের মঙ্গল কামনায় তুলসী তলায় আলো দেওয়া হয়, কিন্তু সেরকমই একটা তুলসী গাছে শুকিয়ে আসা দেখে আমরা বুঝতে পারি লতার সংসার পরিবার বলে আর কিচ্ছু অবশিষ্ট নেই, সবটা শুকিয়ে গেছে। আবার ডাক্তারের স্ত্রীর কাটা নিথর মাথাটি বারবার টপ শটে দেখানো হয়।
অত্যন্ত করুণ মর্মান্তিক একটি দৃশ্য। সেই ডাক্তার যখন শেষে জানগুরুকে খুন করে, তখন জানগুরুর মৃত্যুও ক্যামেরা একই রকম ট্রিটমেন্টে দেখায়, অর্থাৎ টপ শটে মাথার পেছন থেকে। ঠিক যেভাবে ডাক্তারের স্ত্রী মারা গিয়েছিলেন, তার বদলার ঘটনাটিও ক্যামেরা একইভাবে দেখায়। দর্শকের মনে জাস্টিস পাওয়ার স্বস্তিটি কিছুটা জাঁকিয়ে বসে। অতীতের টাইমলাইন আর বর্তমান টাইমলাইনের মধ্যে সিরিজটি বারবার ম্যাচ কাটের মাধ্যমে যাতায়াত করে। এখন এই ম্যাচ কাট কাকে বলে? যখন দুটো সংযোগহীন দৃশ্যকে ভিজুয়ালের বা শব্দের বা অ্যাকশনের সাদৃশ্যের মাধ্যমে জুড়ে দেওয়া হয়। যদি যদি আরও সহজ করে বলি, তাহলে অ্যাকশন মিলে যাচ্ছে এই রকম কোনো পয়েন্টে, বা দুটো অ্যাকশন ম্যাচ করছে এরকম কোনো পয়েন্টে দুটো সংযোগহীন দৃশ্যকে জুড়ে দিলে সেই কাটটিকে বা সেই কাটের ধরনটিকে বলা হয় ম্যাচ কাট। যেমন স্ট্যানলি কুব্রিকের 2001 আ স্পেস ওডিসি ছবিটায় আমরা দেখতে পাই একটা বানর আকাশে একটা হাড় ছুঁড়ে দিল। সেই হাড়ের নেমে আসার সঙ্গে পরের শটেই জুড়ে দেওয়া হলো মহাশূন্যে একটা স্পেসশিপের ঘুরে বেড়ানোর দৃশ্য। পতনশীল হাড়ের সঙ্গে ছন্দে মিলে গেল ঘুরপাক খাওয়া স্পেসশিপ। মানুষের প্রযুক্তিগত উন্নতিটা এই এক কাটেই বুঝিয়ে দিয়েছিলেন কুব্রিক। এই সিরিজে কখনো অতীতে লতার কান্নার সঙ্গে ম্যাচ কাটে মিলে যায় বর্তমানে পাতার কান্না। বোঝা যায় মেয়ে দুটির সময় পাল্টেছে, শুধু বয়স বেড়েছে, অথচ ট্রমাগুলি কোথাও না কোথাও আজও মিলে যায়। এছাড়াও আরও অনেকগুলো দৃশ্যে ম্যাচ কাট জরুরি ডিভাইস হয়ে ওঠে। এখানে সম্পাদক শুভজিৎ সিংহর একটা কুর্নিশ প্রাপ্য। মৈনাক মজুমদার চমৎকার ব্যাকগ্রাউন্ড স্কোর ডিজাইন করেছেন। যে কোনো মেজর ঘটনা ঘটার আগে একটা হাড় কাঁপানো শীষের শব্দ শুনতে পাওয়া যায়, যেন একটা শিকার ফাঁদে পড়েছে, তার দিকে ধীরে ধীরে শিকারী এগিয়ে আসছে, তার মুখে চোখে একটা পৈশাচিক উল্লাস। এই রকম একটা অমিনাস শীষের সুর আমরা গোটা সিরিজ জুড়ে বারবার শুনতে পাই। বলতে হয় ডিআই কালারিস্ট দেবজ্যোতি ঘোষের রঙের ব্যবহারের কথাও। অতীতের দৃশ্যে একটা ব্লিক হলুদ রং নির্মাতারা ব্যবহার করেছেন, সেই রঙে বিন্দুমাত্র উষ্ণতা নিরাপত্তা কিচ্ছু নেই। আর বর্তমানের দৃশ্যগুলোয় একটা শীতল ডার্ক নীলের টোন রয়েছে। বোঝা যায় অতীত হোক বা বর্তমান, ইন্টিরিয়ার হোক বা এক্সটেরিয়ার, এই ডাইনি প্রথা, মেয়েদের দমিয়ে রাখা, পরিবারে তাদের ডমিনেট করা, তাদের ঘিরে নানা রকম সোশ্যাল থেকে রিলিজিয়াস ডগমা সমাজে বরাবর এক্সিস্ট করেছে, তার অন্যথা হয়নি। রঙের মাধ্যমে এই ব্লিক আশঙ্কাজনক দুনিয়াটি চমৎকারভাবে ফুটে উঠেছে। এই সিরিজে মিমি চক্রবর্তী, সুদীপ মুখোপাধ্যায়ের মতো অভিজ্ঞরা তো রয়েইছেন, কিন্তু এই সিরিজের প্রাপ্তি আমার মতে কৌশানী মুখোপাধ্যায় এবং বিশ্বজিৎ দাস। কৌশানী মুখোপাধ্যায় এই সিরিজে ছোট বোন লতার চরিত্রে অভিনয় করেছেন। কিশোরী, যুবতী, পাগলিনী, এই লতার জীবনের যে ফেজগুলো ছিল, সেই প্রত্যেকটা ফেজেই তিনি অনায়াস সাবলীল অভিনয় করেছেন। বিশ্বজিৎ দাস এই সিরিজের প্রধান অ্যান্টাগনিস্ট জাংগুরুর চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রকে বিন্দুমাত্র রিপিটিটিভ না করে, একঘেয়ে না করে, কি করে 6টা পর্ব ধরে টান টান উত্তেজনা জিইয়ে রাখতে হয়, একটা চরিত্রকে ভয়াল মেনাসিং করে তুলতে হয়, তা বিশ্বজিৎ বাবুর এই সিরিজের অভিনয় থেকে একজন শিখে নিতে পারে। এতটাই ভালো অভিনয় করেছেন তিনি। এছাড়াও এই সিরিজে যারা তথাকথিত পার্শ্ব চরিত্রে রয়েছে, তাদের অভিনয় এই সিরিজের সম্পদ। সায়ক রায়, যিনি ডাক্তারের চরিত্রে অভিনয় করেছেন, সুজিত কুমার বর্মন, শ্রুতি দাস, যোগমায়া বসু, অনিরুদ্ধ মাসিদ, সব্যসাচী হাজরা, উজ্জয়িনী চট্টোপাধ্যায়, অরিন্দল বাগচি, বৈশাখী রায়, এদের অভিনয় এই সিরিজের সম্পদ। এরাই একরকমভাবে সিরিজটাকে গোড়া থেকে শেষ অবধি চালিয়ে নিয়ে গেছেন। বাংলায় সার্ভাইভাল জনরের সিনেমা সিরিজ এমনিই খুব কম। তার মধ্যে বেশ উল্লেখযোগ্য নাম হয়ে থাকবে নির্ঝর মিত্র পরিচালিত এই সিরিজটি। তবে ডাইনি শুধু সার্ভাইভাল জনরের মধ্যে নয়, যে কোনো বাংলা সিরিজের মধ্যেই প্রথম সারিতে চলে আসবে বলে আমার ধারণা। আমি এই ভিডিওতে এই সিরিজটি স্টেজিং, ব্লকিং, এডিটিং স্টাইল, ক্যামেরা ট্রিটমেন্ট, ভিজুয়াল মেটাফর, এইগুলো বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করলাম সিরিজটি কী করে সার্ভাইভাল জোনের টেনশন তৈরি করে, একটা ক্লস্ট্রোফোবিয়া জিইয়ে রাখে। ডাইনি দেখতে পাওয়া যাচ্ছে হইচইতে, নিজেরা দেখুন, আরও অনেককে দেখান। বাংলায় এমন কাজ হচ্ছে, এমন কাজ আরও বেশি করে হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, এটাই খুব আনন্দের বিষয়। এমন কাজ আরও বেশি করে হোক, দর্শক হিসেবে এটুকুই চাওয়া। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।
ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিও এই পর্যন্তই। শীঘ্রই ফিরে আসবো সিনেমা সিরিজ নিয়ে, নতুন আলোচনা নিয়ে, নতুন সিনেমা নিয়ে, নতুন পডকাস্ট, অডিও স্টোরি এবং আরও অনেক নতুন প্রকল্প নিয়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই ফিরে আসছি, দেখা হবে। ধন্যবাদ।